আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। তারপরে এই সপ্তাহে আপনাদের কি অবস্থা বলেন একটু শুনি। কার কেমন চলতেছে? এই সপ্তাহে ট্রেডিং করছেন, আপনাদের কি অবস্থা বলেন। মাসুদ ভাই, কি অবস্থা আপনার? ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। তবে একটা জিনিস ভাইয়া চেঞ্জ দেখছি মার্কেটে। কি? এই যে রানিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেল যে এটা রিট্রেসমেন্ট নিল না, হ্যাঁ, হ্যাঁ। এটার রিট্রেসমেন্টের ভলিউমটা অনেক হাই থাকার পরও ভাইয়া মার্কেট আপে যায় না, আবার ডাউন এইভাবে ডাউনে চলে আসে। কালকে এই মার্কেটে এটা ট্রেড ছিল আমার, কিন্তু দেখি এটা। আচ্ছা, একটু দেখে নেই ভলিউমটা। এটা হচ্ছে ইউরো জিবিপি। এখানে তো ক্যান্ডেলই হয় নাই সেলার। এটাতে ক্যান্ডেল হয় নাই, কিন্তু সামটাইম এরকমই করে, মানে ছোট একটা ক্যান্ডেল হওয়ার পরও মার্কেটটা আপে যায় না ভাইয়া, লস দিয়ে দেয়। মার্কেট এখানে ভালো দেখা যাচ্ছে। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। আচ্ছা ভাই, ওই যে ট্রেডিং ভিউ যেটা আপনি দেখাচ্ছেন এটার কোটেক্সেরটা কি সেম? হ্যাঁ, সেম এটা। ও আচ্ছা, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। তবে এখানে হচ্ছে অনেক ক্ষেত্রে ওই যে ক্যান্ডেলে কিছু পার্থক্য থাকে, হ্যাঁ। মানে ওই যে ডোজি এবং ডোজি টাইপ ক্যান্ডেল গুলোতে চেঞ্জিং দেখা জি। যায়, যেমন এইখানে ডোজি আসছে, অথচ এখানে দুইটা স্টোন ক্যান্ডেল আসছে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এখানে ডোজি ও আসছে, অথবা এখানে যদি এরকম ক্যান্ডেলও আসতো, তারপরে হ্যাঁ। ওটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম। মোটামুটি নর্মাল স্ট্রং এবং হচ্ছে এই যে ক্যান্ডেল গুলোতে, নিউট্রাল ক্যান্ডেল গুলোতে চেঞ্জ আসে না। তবে ডোজি ডোজি টাইপ, গ্যাপ আপ গ্যাপ ডাউন, এই জায়গাগুলোতে কিছুটা পার্থক্য থাকে। তবে রিয়েলিটি হচ্ছে এইটা, ট্রেনিং ভিউতে যেটা আসতেছে এটা হচ্ছে রিয়েল। আর ও কোটেক্সে আচ্ছা যেটা আচ্ছা। আসতেছে এইটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আসে। ওই যে বললাম ডোজি এবং ডোজি টাইপ, এই দুটাকে মানে হ্যাঁ হ্যাঁ নর্মাল হ্যাঁ। ক্যান্ডেল গুলো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এটা আমার জানা ছিল না। আচ্ছা মাসুদ ভাই, তাহলে রিটেসমেন্টের পরে মানে ভলিউম হাই থাকার পরেও মার্কেট কি হচ্ছে না, মানে কন্টিনিউ করে না ভাইয়া। কন্টিনিউ করতেছে না। হ্যাঁ, আমি অনেক ডলার লস করছি এটাতে কন্টিনিউ না করার কারণে। তাহলে এটা দেখতে হবে, মার্কেট যদি এইটাই এরকম করে তাহলে আপনাকে ওইভাবে ট্রেড করতে হবে। এখন মার্কেটে এই এই যে কিছু কিছু সময়ে কিছু কিছু জায়গায় স্ট্র্যাটেজি কাজ করবে না, এর পিছনে স্ট্রং লজিকই হচ্ছে যে মার্কেটে একভাবে চলে না। চেঞ্জ আসবে, কিন্তু এটা আবার স্থায়ী না। আপনি দেখবেন যে আবার হচ্ছে দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা বা প্রথম সেশনে আপনার যদি লস হয়, সেম স্ট্র্যাটেজি পরের সেশনে আপনাকে ঠিকই প্রফিট দিবে। তো এই জন্য আপনাকে দেখতে হবে। দেখি এখানে দেখি ইউরো ইউএসডি। আচ্ছা, ইউরো জেপিওয়াই, ইউরো জেপিওয়াইটা দেখি। আচ্ছা, এখানে ভলিউম হাই থাকার পরও যায় না, তাই না? এখানে আবার ঠিক আছে। যদি আমরা এই ক্যান্ডেলটাতে ধরি, তাহলে এই ক্যান্ডেল আপনার সেট আপ হিসেবে এই ক্যান্ডেল কি ঠিক আছে না ঠিক নাই? না ভাইয়া, ঠিক নাই তো। কারণ এখানে এখানে আপনার এই যে রিট্রেসমেন্ট যেটা নিল না ক্যান্ডেল, হ্যাঁ, রেড কালার হ্যাঁ। ক্যান্ডেল, এটার ভলিউম যদি হাই থাকতো তাহলে আমরা এনামলি ধরতে পারতাম, মানে রিভার্সাল ধরতে পারতাম, ওই জায়গাতে আমরা কন্টিনিউ করতে পারতাম বাইরের জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি কয়েকটা রিট্রেসমেন্ট দেখলাম আজকে, এইটা আবার কাজ করতেছে, যেটাতে ভলিউম মানে ভ্যালিডেশন হইলে মার্কেট কন্টিনিউ করতেছে, আবার এনামলি হলে কেন জানি কন্টিনিউ হচ্ছে না। আমি দেখি আরো কিছু, আমরা রিসার্চ করে দেখি, হতে পারে মার্কেটে কিছু চেঞ্জিং আসতে পারে, অস্বাভাবিক কিছু না। দেখতে হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। আচ্ছা, এইখানে একটা আছে, এই যে। আচ্ছা, এটা মোটামুটি হাই, তবে খুব বেশি হাই না, আগের ক্যান্ডেলকে ব্রেকআউট করে নাই, সেই হিসেবে অ্যানামলি আছে, ভ্যালিডেশন আছে। আচ্ছা, ঠিক আছে, থাকে দেখি, যদি সেরকম কোনো পাই দেখবো নি। আচ্ছা, এখন কারো কোনো কি প্রশ্ন আছে? না থাকলে আমরা কিছু মার্কেট রিসার্চ করে কিছু ট্রেড করি, কি বলেন আপনারা?
জি ভাইয়া করেন। যদি কারো কোনো থাকে আপনারা বলবেন, হ্যাঁ। আহ, আর না থাকলে মাইক্রোফোনগুলো মিউট করে রাখবেন যাতে অপ্রয়োজনীয় শব্দ না আসে। আচ্ছা। ঠিক আছে ভাই। আচ্ছা, আজকে একটু বলি। হচ্ছে ফরেক্স টুকটাক জানেন কে কে এখানে যারা আছেন, না সবাই বাইনারি? সবাই বাইনারি ভাই, ভাইজান। হাত ধরে শিখতে চাই ফরেক্সটা। ফরেক্সের বেসিক কিছু জিনিস আছে, আমি এগুলো ক্লাস নিয়ে আসবো, দুইটা চারটে আর কি। মানে খুবই ছোট ছোট জিনিস, লট, পিপি, এগুলো বুঝেন? লট কি, পিপি কি? যেমন আমরা বাইনারিতে আমরা ট্রেড করতেছি $100, আমরা জানি আপ মানে বাই, ডাউন মানে সেল। এগুলো আগে আপ বাই সেলই ছিল, এখন আবার ডাউন। সো এইখানে আমরা দেখা যাচ্ছে যে যে পজিশন থেকে আমরা বাই করি সেইখান থেকে, মানে আপ ধরতেছি, আপে গেলে প্রিডিকশন করতেছি আর কি, এক এক মিনিটের জন্য। কেউ 5 মিনিট, কেউ 2 মিনিট, কেউ 10 মিনিট, বা কেউ 5 সেকেন্ডের ক্যান্ডেলও প্রিডিকশন করে মার্কেটের সাথে আমরা এখানে ট্রেড করতেছি। আর ফরেক্সের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেমটা থাকে না। ফরেক্সের ক্ষেত্রে কি হয়, এসএল সেট করতে হয়, টিপি সেট করতে হয়, আবার ট্রেডিং বকুল হচ্ছে। ভাই, আমি একটা জিনিস আইডেন্টিফাই করছি কি জানেন, যেহেতু আমরা এই যে ভলিউম ভলিউম ভ্যালিডেশন আর অ্যানামলি দেখে যে 1 মিনিটের ট্রেড করি, এটা হ্যাঁ, হ্যাঁ। ট্রেডিং ভিউতে গিয়ে 5 বা 10 মিনিটের চার্টের মধ্যে ওই সেমটা করতে পারি কিনা দেখি, কিন্তু দেখি যে ওখানে স্টপ লস হিট হয়ে যায়। মানে ও, বেশিরভাগ টাইম ওই ভলিউমটা ওখানে কাজ করে না খুব একটা। এটা 1 মিনিটের জন্য ভালো কাজ করে, কিন্তু ওই 5-10 মিনিটের জন্য কাজ করে না খুব একটা। আচ্ছা, 5-10 মিনিটের জন্য শোনেন, মাসুদ ভাই, হচ্ছে 5-10 মিনিটের ট্রেডগুলো মূলত এগুলো টার্গেট ওয়াইজ ট্রেড হয়। এগুলো ক্যান্ডেলে ট্রেড করলে, বাট ক্যান্ডেল থেকে ট্রেড করলে ওই ভলিউম দেখে হবে না। এগুলো তখন আমাদের একটু ডিপ অ্যানালাইসিস করতে হবে। আমাদের কি করতে হবে তখন, এসএমসির যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টের উপরে ট্রেড করতে হবে, লং টাইমের ট্রেডগুলো। কারণ লং টাইমের ট্রেডগুলো হয় কি, নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট পর্যন্ত ট্রেডিংগুলো থাকে হয়। আর এই শর্ট ট্রেডের ভিতরে, ক্যান্ডেলের ভিতরে আমরা ভলিউম দেখে 1 মিনিটের ভিতরে যাচাই করতে পারি যে এর পরে যাবে কতটুকু, বা এখানে হচ্ছে এই এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা কি হবে। আর লং ট্রেড হচ্ছে 10টা ক্যান্ডেল হবে। এখন 10টা ক্যান্ডেলের প্রিডিকশন যখন আমরা একটা ভলিউম দিয়ে করতেছি, তখন লং টাইমের এটা হচ্ছে তখন পুরো চার্টের উপরে ট্রেড হয়, তখন পজিশনের উপরে ট্রেড হয়। আর যখনই পজিশনে যাব তখন আমাদের একটু ডিপ অ্যানালাইসিসের প্রয়োজন আছে। কিন্তু শর্ট অ্যানালাইসিসের জন্য যেগুলো কার্যকরী, যেগুলো আহ, মানুষ করতে করে প্রফিটেবল হচ্ছে বা আমরা পার্সোনালি হচ্ছি, আমরা এগুলোই শেয়ার করি বা এগুলোই এখানে কাজ করে। তো বাইনারি আর ফরেক্সের ভিতরে একটা নলেজের একটা ভালো মানে গ্যাপ আছে। এই জন্য ফরেক্সের কি হয়, বড় বড় চার্টের উপরে বিভিন্ন পজিশনের উপরে ট্রেড হয়, আর বাইনারিতে একটা করে ক্যান্ডেলের উপরে আমরা ট্রেড করি। তো যার কারণে যারা লং ট্রেড করে এরা দেখবেন যে সবাই ফরেক্স করে, এরা বাইনারিতে আসে না, কারণ বাইনারিতে এই জিনিসগুলো ওয়ার্ক করে না, এই অ্যানালাইসিস গুলো বাইনারিতে ওইভাবে হয় না। আর যেটা যেভাবে কাজ করে মূলত সেটা সেইভাবে হয়ে আসতেছে, আমরা এইভাবে ট্রেড করতেছি, আমাদের রেজাল্ট ভালো আসতেছে, আমরা ওটা শেয়ার করতেছি। সো 5-10 মিনিটের ট্রেড আমরা ওই ভলিউম দেখে এভাবে করি না, বা এটা রেজাল্টও কতটুকু আসবে এই সম্পর্কে আমার ধারণাও খুব কম, কারণ আপনি আমি ফরেক্স করেন নাকি ভাইয়া? বকুল ভাই, আপনি কি ফরেক্স করেন? আমি ফরেক্সে আমি ফরেক্স শুরু করছি আরো, ওই যে বলছিলাম কিছুদিন আগে থেকেই। সো কিছু কিছু জিনিস আচ্ছা। হচ্ছে আনবো, সামনে নিয়ে আসবো আপনাদের সামনে। প্রত্যেকটা জিনিস আগে আমি নিজে যাচাই করে তারপরে শেয়ার করি। কোনো জিনিস, এমন কোনো জিনিস নাই যে আমি হচ্ছে ভালোভাবে যাচাই না করে দিচ্ছি। কারণ আমি আপনাদের একটা জিনিস দেবো, যদি এতে আপনার ক্ষতি হয়ে যায় তাহলে সেটা দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো। তাহলে বাইনারিতেই প্রয়োজনে আরো কিছু দেই। তো ফরেক্সে শুধু বাইনারি স্টার্টিং যেহেতু হয়েছে, এখন ফরেক্স, ক্রিপ্টো বা গোল্ড, এই ট্রেডিং গুলো আসলে ট্রেডেরই একটা অংশ। তো যেহেতু এই সেক্টরে আসি, অবশ্যই এগুলো তো বাদ দেওয়া যায় না। এগুলো বিষয়ে অবশ্যই ভালো নলেজ রাখা লাগবে। কারণ আজকে বাদে কাল যদি বাংলাদেশে বাইনারি বন্ধ হয়ে যায় তাহলে কি আমরা সবাই বসে থাকবো? আমাদের কি মানে যারা এখানে ফুল টাইম অনেকেই আছে যে ট্রেডিংটাকেই মেইন হিসেবে রাখছে, অন্যগুলো রাখছে না, বা ছিল, ভাই, শিফট করছে। ট্রেড তো আসলে এমন ভাবে যে রক্তের সাথে মিশে গেছে, এটা ছাড়া যাবে না। তা তখন যদি হয়ে গেল আজ বাদে কাল বাইনারি বন্ধ হয়ে গেল, তখন আমরা কি করব? আমাদের তো অপশন থাকা লাগবে, তাই না? তো যার কারণে আর হচ্ছে এগুলোতে রিস্ক কম, রেওয়ার্ডও কম, রিস্কও কম। তো অনেকে তো বলে যে সবাই বাইনারিতে আসে, পরবর্তীতে দেখি ফরেক্সে শিফট হয়ে যায়। আসলে শিফটিংটা বিষয় নয়, বিষয় হচ্ছে রিস্ক অ্যান্ড রেওয়ার্ড। আর দ্বিতীয় হচ্ছে যে বাইনারি ট্রেডিং গুলো আমরা
কম রিস্কে বেশি প্রফিটের জন্য করে থাকি। কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট গুলো যারা করে তারা কিন্তু দেখবেন যে এইসব মার্কেটগুলোতে বেশি করে, ফরেক্স কন বা গোল্ড বলেন, এই জিনিসগুলোতে সবাই যায়, কারণ তখন ওখানে হচ্ছে ওই যে বললাম যে রিস্ক অ্যান্ড রেওয়ার্ডের যে বিষয়টা, প্রফিটও কম আবার লসও কম, স্টপ লস আছে। আর এখানে আমি একটা ট্রেড করে দিলাম, লস হয়ে গেলে $100 গেল, কিন্তু ওখানে $100 লস হতে গেলে আমার দেখা যাচ্ছে যে আমি যদি ওখানে এসএল দিয়ে রাখি 20%, তাহলে আমার 20-এ গিয়ে 80 থাকবে আর 20-এতে ক্লোজিং হয়ে যাবে। সো আমার একটা ব্যালেন্সের সেভিং আছে, যদিও প্রফিট কম হয়। তো সেই ক্ষেত্রে লেভারেজ আছে, এগুলো অনেক কিছু আছে। তবে বড় অ্যামাউন্টের জন্য বাইনারি রিস্কই বেশি। বড় অ্যামাউন্টে ট্রেডিং এর জন্য ফরেক্স বলেন, ক্রিপ্টো বলেন বা হচ্ছে গোল্ড বলেন, এগুলো ভালো। এই জন্য যারা বেশি অ্যামাউন্টে ট্রেডিং করে তারা মূলত এগুলোতে যায়। আর কম অ্যামাউন্ট দিয়ে বেশি প্রফিটের চিন্তা করলে আপনি বাইনারিতে থাকেন, তাহলে বাইনারি ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি ইনশাল্লাহ আপনারা যারা আছেন বাইনারি, আমি ফরেক্স টুকটাক ফরেক্স যেটা যে কোর নলেজগুলো প্রয়োজন আপনাদের ইনশাল্লাহ শিখাই দেবো। যদি ইন ফিউচারে আমাদের বাইনারি নাও চলে, আমরা ফরেক্সে এখন থেকে প্রস্তুতি নিলে ভালো কিছু করতে পারবো আশা করা যায়। এর জন্যই মূলত আমি ফরেক্স নিয়ে আরো অনেক আগে থেকেই মানে এটা মাথায় রাখছি এবং কাজ করতেছি। আমি এখান থেকে একটা ভালো এয়ার আশায় আছি যে আমার একটা ভালো পজিশন এখান থেকে বের হয়ে গেলে বা আমি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে করতে পারলে দেখা যাচ্ছে আপনাদের নিয়ে ইনশাল্লাহ আগাবো। তো ছোট ছোট যে জিনিসগুলো এগুলো ইনশাল্লাহ আপনাদের আগে থেকেই দিয়ে দেব, জাস্ট শিখে রাখবেন। যেমন পিপি মানে 1 পিপ 2 পিপ, এই পিপ কি বা হচ্ছে লট কি, লেভারেজ কি, এই জিনিসগুলো বা ট্রেড কিভাবে প্লেস করতে হয়, ছোটখাটো জিনিসগুলো। আর স্ট্র্যাটেজি বা ইয়ার বিষয়গুলো, রিসার্চের যে বিষয়গুলো যেগুলো আমরা স্ট্র্যাটেজির ক্ষেত্রে যেগুলো, এগুলো ইনশাল্লাহ ক্লাস বাই ক্লাস স্টেপ বাই স্টেপ দেব। তখন বেসিকটা জানলে ইনশাল্লাহ অ্যাডভান্সটা যারা বাইনারি ট্রেডিং করে আসলে অত বেশি প্রয়োজন হয় না। এই জন্য যারা ফরেক্স মানে বাইনারি থেকে ফরেক্সে যায় খুব বেশি ইফোর্ট দেওয়া লাগে না, কারণ আমরা এখানে অভ্যস্ত। মোটামুটি আমরা কিন্তু ফরেক্সের চাইতে বেশি রিস্ক নিতে অভ্যস্ত। তো সেই ক্ষেত্রে আমাদের ফরেক্স খুব একটা মানে কঠিন চ্যালেঞ্জিং বিষয় হবে না। শুরুতেই যারা ট্রেডিং এ ফরেক্সে যাবে সেটা হিসাব আলাদা, বাট আমাদের জন্য কিন্তু ফরেক্স মানে খুব একটা কঠিন বিষয় না। জাস্ট আমাদের এই ছোট ছোট জিনিসগুলো জানা প্রয়োজন, যে পিপ লট, লট কি, পিপ কি, কিভাবে বের করে, বা হচ্ছে লেভারেজ কি। আমার কাছে $100 আছে, যেমন আমাকে 1 লটে ট্রেড করতে হলে 1 লক্ষ ইউনিট বাই করতে হয়। তো 1 লক্ষ ইউনিট যদি আমি বাই করতে যাই, তাহলে তো আমার কাছে দেখা যাচ্ছে যে এই যে ইউরোর বিপরীতে জিবিবি, তাই না? এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে বেস কারেন্সি আর একটা হচ্ছে দুটা কারেন্সি এখানে। সো এই আমার এখন আমি ট্রেড করবো, তাহলে জিবিবিতে আমার ট্রেড করতে হচ্ছে, ইউরোর বিপরীতে আমি জিবিবি কিনবো, তাহলে ইউরোর প্রাইস হিসেবে আমার 1 লক্ষ ইউনিটে কত ডলার আসে? তো এখন ইউরো ডলার দেখা যাচ্ছে ইউরো হচ্ছে ইউএসডির চেয়েও অনেকটা দামি। মানে দেখা যাচ্ছে $1 সমান 1 ইউরো হয় না, 1 ইউরো সমান 1 পয়েন্ট সামথিং হচ্ছে ডলার আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ডলারটা আমাদের আমি যখন ট্রেড করতে যাব, তাহলে 1 লট নিতে গেলে আমাকে প্রায় 1 লক্ষ ধরে নিলাম, আমি 1.1 বা 2 ধরে নিলাম হচ্ছে আজকের ইউরো প্রাইস, মার্কেটে দেখলে হবে। তো তখন আমার 1 লক্ষ ইউনিট নিতে গেলে দেখা যাচ্ছে যে 1,10,000 ডলার লাগবে আমার ট্রেড নিতে। এত ডলার কি আমরা এখানে ইনভেস্ট করব? তো সেইটার আবার অপশন রেখে দেয় মার্কেট, এইটা হচ্ছে লেভারেজ। তো এই জিনিসগুলো আমরা জানি না, বাইনারিতে খুব বেসিক জিনিস, বাইনারিতে এত কিছু শেখা লাগে না। আপ কি ডাউন কি, কিভাবে ট্রেড করলে এখানে অ্যামাউন্ট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আপ ডাউন বাটনগুলো জেনে যদি আমরা ক্যান্ডেল স্টিক ভালোভাবে করতে পারি, সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলো জানলেও আমরা এখানে মোটামুটি ট্রেডিং চালা যেতে পারি, যদি নিজেকে কেউ কন্ট্রোল করতে পারে। শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্ট বেসও অনেক ট্রেডার আছে যারা প্রফিটেবল, যাদের নিজের উপর কন্ট্রোলিং আছে। আর ফরেক্সের ক্ষেত্রে ওই যে ওই রকম, যে এই যে শুধু আপ আর ডাউনে আপনি ট্রেড করতে পারবেন না, আপনার ইন্ডি প্রাইস থাকবে, এসএল থাকবে, টিপি হিট হবে। এরপরে না আপনি হচ্ছে এই যে বললাম যে $100 দিয়ে আপনি 1 লক্ষ ট্রেড করতে পারবেন, সেইটার আবার আপনার লেভারেজ নিতে হবে। এই জিনিসগুলো খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের শিখাই দেবো, টেনশনের কোনো কারণ নাই। জাস্ট হচ্ছে আজকে যেহেতু ওইভাবে বলি নাই, সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো যে ফরেস্টের জিনিসগুলো। আমি কি এটা কোর্স আকারে দিব নাকি হচ্ছে এই যে আমাদের ফ্রাইডে যে মিট আপ ক্লাসগুলো আছে এটাতে দেবো, বলেন আপনাদের কোনটা ভালো হয়? ভাইয়া, ফ্রাইডে মিট আপ ক্লাসে দিলে হচ্ছে এক সপ্তাহ একটা ক্লাস পাবো, বাট যদি কোর্স আকারে দেন তাহলে 2-3 দিন পর পর একটা ক্লাস পাইলে এটা আমাদের জন্য ক্লাস পাবে। এখন আমি চাচ্ছি সামনে
একটা কোর্স যেটা বাইনারি ফরেক্স মিলাই হবে, মানে ওই আলাদা আলাদা করে করাতে যাচ্ছে না আপনাদের। দেখা যাচ্ছে যে অনেকে আছে বাইনারি বোঝে না, আবার চাচ্ছে যে বাইনারি পাশাপাশি আবার অনেক কিছু যারা বাইনারি মোটামুটি জানে ফরেক্স, দেখা যাচ্ছে যে ফাঁকে একটু ফরেক্সের কিছু শিখে রাখি বা ফরেক্সটা একটু একটু করে বুঝি। তো আপনাদের এই দুই কোয়ালিটির লোকদের জন্যই ভাবতেছি যে বাইনারি ফরেক্স দুটো একসাথে করি, মানে বাইনারি মোটামুটি বাইনারি শেষ মানে ইয়াগুলো শেষ করার পরে আমরা ওই কোর্সে আবার ফরেক্সে দেখা যাচ্ছে যে একেবারে বেসিক থেকে শুরু করে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত যে নলেজ গুলো প্রয়োজন এটা নিয়ে একটা ফুল কোর্স দিতে যাচ্ছি। তো এটা কি আপনাদের মানে আপনারা আগ্রহী আছেন? কি বলেন আপনারা বলেন, নাকি শুধু ফরেক্স আলাদা করে দেবো, বাইনারি আপনাদের যেগুলো আছে আগের ইয়া ওগুলো দেখে হ্যাঁ, দেবো? বাইনারি আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে যা আছে তা দিয়েই হচ্ছে, যারা মোটামুটি বুঝে তারা ভালো কিছু গেস করতে পারবে। কিন্তু এখানে আপনি যদি ফরেক্স এর মধ্যে যদি একসাথে ঢুকে দেন তাহলে জিনিসটা কেমন জানি এলোমেলো হয়ে গেল। মাসুদ ভাই কি বলেন? হ্যাঁ, আমি এটাই বলতেছি ভাইয়া, বলতেছি ও যদি আচ্ছা আপনি বাইনারি আর ফরেক্স দুইটা যদি একসাথে যদি একই ক্লাসে নিয়ে আসেন তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। যার যার মাথায় ঢুকবে তার মাথায় মানে আওলাজলা হয়ে যাবে। যারা নতুন তখন তারা বুঝতে পারবে না জি যে না। আসলে এগুলো কি বাইনারি টপিক বলতেছে নাকি ফরেক্স এর টপিক না বলতেছে, না তখন নতুনরা কেউ বুঝবে। বাইনারি শেষ দেবে না, বাইনারি কোর্সটা শেষ করার পরে এটার সাথে ওই যে বলে না যে একটা কিনলে একটা ফ্রি, মানে একটা কোর্সের সাথে হ্যাঁ, আরেকটা হ্যাঁ, টুইস্ট হ্যাঁ, হিসেবে ফরেক্সটা মানে ওইটা ফরেক্সের কিছু। ওইটা ঠিক আছে, তবে তবে আমার কথা হচ্ছে যে আপনি তো বাইনারির কোর্স আগে থেকেই করে আসছেন এবং আপনার ইউটিউবে ক্লাসও করানো আছে, কিন্তু ফরেক্স এর কিছুই নাই। তো এই জন্য চাচ্ছি যে মানে ফরেক্সটা আলাদাভাবে একটা করেন। আচ্ছা দেখি তাহলে ফরেক্স নিয়ে তাহলে আলাদা করে ইয়া করার চেষ্টা করব। আর এমনিতেই ক্লাসগুলোতে আস্তে আস্তে দিব। আপনারা যারা এ আছেন একটু মোটামুটি যারা অনেক দিন ধরে বাইনারি করতেছেন, আমার কথা হচ্ছে বাইনারিতে আগে ভালো কিছু করেন, করার পরে না ফরেক্সে যাবেন। এমন না যে আপনারা আমার কথা শুনে কালকে থেকে ফরেক্স শেখা শুরু করবেন, বিষয়টা এমন নয়। ফরেক্সে প্রথমেই যাওয়া উচিত না। ফরেক্সে একটা ভালো ক্যাপিটাল লাগে, একটা ভালো যদি আপনি এখান থেকে প্রফিট বের করতে চান একটা বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট লাগে। আমার দেখা মতো অনেকে $200 থেকে এই বাইনারিতে বললে বিশ্বাস করবেন কিনা, আমার 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 আন্ডারই ছিল হচ্ছে প্রায় 1 কোটি মানে টাকা পর্যন্ত এখানে ইনকাম করছে। জাস্ট লাস্ট ব্যালেন্স $200 থেকে, একেবারে লাস্ট ব্যালেন্স 200 থেকে উনি আস্তে আস্তে উঠতে 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 ওনার সাইকোলজি খুব স্ট্রং এবং খুব ভালো ট্রেডিং করতে পারে, খুব রিস্ক নিতে পারে। একেবারে প্রায় $1 লক্ষ প্লাস করে ফেলছে প্রফিট। তাহলে এইটা এইখানে সম্ভব, কিন্তু এটা আবার ফরেক্সে সম্ভব না। ফরেক্সে আপনি $200 থেকে $1 লক্ষ প্রফিট করতে পারবেন না। আবার ক্রিপ্টো কিছু কিছু জায়গায় সম্ভব, কিন্তু সেগুলো খুব রিস্কি, এই যে বাইনারির মতো হইলে আপনি দেখা যাচ্ছে যে $200 থেকে আপনি দেখা যাচ্ছে যে 500x পর্যন্ত প্রফিট পাবেন। আবার দেখা যাচ্ছে যে আপনি এক এক সেকেন্ডের ভিতরে পুরো ব্যালেন্স আপনার মানে যেটা কিনছেন বাই করছেন এর ভ্যালু জিরো, মানে আপনার এই 200 চলে গেল, কোনো কোনো কাজে আসবে না। তো ওটা অনেক রিস্কি, ওটা নিয়েও আমি বেশ কিছুদিন কাজ করছি। একবার চিন্তা করছিলাম যে নিজেরই কিছু ক্রিপ্টো কয়েন লঞ্চ করব। পরবর্তীতে ভাবলাম যে বাংলাদেশে যেহেতু ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, এখন পর্যন্ত এর কোনো লিগালিটি নাই। আমরা যে ট্রেডিং করতেছি এটা এখন পর্যন্ত স্পষ্ট কোনো আইনও নাই যে আমাদের জন্য এটা লিগ্যাল না ইনলিগ্যাল, এইটা নাই। কিন্তু তবে ক্রিপ্টোকারেন্সি বাংলাদেশের জন্য ইনলিগ্যাল, এটা মানতে হবে সবাইকে। তো এই জন্য ওই সাইটে খুব একটা আগে নেই, আর ওই সাইটটা রিস্ক খুব বেশি। দেখা যাচ্ছে আমরা যারা বাইনারিতে আসি সবাই খুব অল্প অ্যামাউন্ট নিয়ে আসি এবং বড় স্বপ্ন নিয়ে আসি, এবং ম্যাক্সিমাম টাইম আমাদের ভুলের জন্য এগুলো থাকে না আমাদের কাছে, যদিও আমরা লস করে ফেলি। কিন্তু তার মানে এই না যে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে ছেড়ে দিলাম যে যার হইলো তাই দেখা যাচ্ছে হয়ে গেছে একটাতে, আর বাকি সবাই মাঝ নদীতে সাঁতরাবেন, এরকম বিষয়ে যাওয়া না যাওয়াই উচিত। এইরকম রিস্ক না নেওয়াই উচিত যেটাতে রেওয়ার্ড খুব কম। তো এখানে যদি বাইনারিতে আপনারা মোটামুটি যদি আপনাদের সাইকোলজি ভালো থাকে ভালো কিছু সম্ভব। বললাম তো অনেকেই আছে শুধুমাত্র একটা দুটো স্ট্র্যাটেজিতে ভালো প্রফিট করে এবং প্রতিদিন প্রফিট করতেছে, প্রায় 2-1 দিন লস হলেও নিজেকে কন্ট্রোল করে পরবর্তীতে আবার ঠিকই প্রফিট নিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে আমাদের ভিতরে আসলে ধৈর্য জিনিসটা খুব কম, খুবই কম, এবং আমাদের লোভ অনেক বেশি। বাঙালি তো আমরা অনেক বেশি লোভী।
আমরা এই দেখা যাচ্ছে যে $100 নিয়ে আসছি, আমরা একদিনেই 100কে 200 করার পরও আমাদের মনে হয় যে 500 হলে মনে হয় ভালো হতো, বা এক 200 হাজার থেকে ডলার ভাই, 1,000 ডলার। এক হাজার হ্যাঁ। ডলার তাই না? তা এই 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 জায়গায় যা আমরা আমাদের সবচেয়ে বড় ভুলগুলো করি। তো যাই হোক, এদিকে আর যাচ্ছি না, এই জিনিসগুলো থেকে বিরত থাকবেন যারা নতুন আসছেন। একটু নিজেকে কন্ট্রোলে রাখবেন। একটা নির্দিষ্ট টার্গেট যদি না থাকে, আপনার গন্তব্য ঠিক না থাকলে আপনি যে পথে হাঁটেন আপনি পথ থেকে চলে যাবেন, অন্যদিকে চলে যাবেন, ছুটে যাবেন। তো এই জন্য আপনাকে পথ ঠিক রেখে হাঁটতে হবে। ওই $100 দিয়ে $1,000 টার্গেট না করে $100 থেকে $10 টার্গেট করেন, দেখবেন খুবই ইজি। অল্পতে সন্তুষ্ট থাকতে পারলে বাইনারি সম্ভব আপনার দ্বারা। আর যদি বেশি থাকে, বেশি জায়গা থাকে, তাহলে আপনি কোনো সময় স্যাটিসফ্যাকশন পাবেন না মানসিক দিক থেকে। আপনার একদিনে $10 জায়গায় $15 প্রফিট হয়েছে, তারপরে মনে হবে যে আরো $10 করে আমি বন্ধ করবো, বা 15 হয়েছে 20 মিলাবো, এই মিলাইতে গিয়ে ব্যালেন্স সহ জিরো। এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম সময় ভুল থাকে, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে আসেন যারা আসেন, মনে করেন যে বাইনারিতে ভাইয়া প্রতি সেকেন্ডে সেকেন্ডে মাইন্ড চেঞ্জ হয়, প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এটা একটা ট্রেড মাইন্ড, নেওয়ার এটা পর, মাইন্ড গেম। হ্যাঁ হ্যাঁ, একটা ট্রেডিংটা হচ্ছে ট্রেড নেওয়ার পর পজিশন থেকে আর একটু ডাউনে যাবে, তখন মাইন্ড প্রেসার দিয়েছে এখান থেকে আরো দুইটা নেই, এরপর ওই দুইটা বাঁচানোর জন্য আরো দুইটা নেই, এভাবে এভাবে পুরো অ্যাকাউন্টটা যে কেমনে কেমনে জিরো হয়ে যায়, এটা বুঝতেই পারেন নতুনরা কেউ। এটা 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 হচ্ছে মাইন্ড গেম। এই ট্রেডিংটাই হচ্ছে পুরো মাইন্ডসেটের উপরে। যার মাইন্ডসেট যত স্ট্রং সে তত ভালো করতে পারে। আমি যে বললাম না একটু আগে, আসলে কারো প্রশংসা করলে নিজের ছোট করা হয় না। উনি আমার আন্ডারে ছিল, কিন্তু ওনার যে ট্রেডিং স্কিল, উনি যেভাবে ট্রেড করে, আসলে দেখা যাচ্ছে যে আমার চেয়েও ওনার ভালো ট্রেডিং স্কিল। মানে ওনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি। আমার 50,000-এ আমি যদি 500-600 প্রফিট করি, উনি 50,000-এ আরো 50,000 প্রফিট করা ওনার কাছে ব্যাপার না। আবার দেখা যাচ্ছে যে ওই যে লস হলেও আবার রিকভারি করতে পারে, অনেক অনেক ট্রেড করে, অনেক মানে করতে পারে। কিন্তু আমি এইভাবে অভ্যস্ত না। আমি আমার জায়গায় থেকে আমি দেখা যাচ্ছে যে আমার ডেইলি 500-600 আমি যেদিন ট্রেড করি, মাঝে মাঝে যদি দেখেন গতকালকে ভালো লাগে নাই, কোনো ট্রেড করি নাই। সো এরকম যদি কোনোদিন যদি ভালো না লাগে, আমি ট্রেডই করি না। কারণ হচ্ছে আমি এইভাবে অভ্যস্ত। কিন্তু উনি ওইভাবে অভ্যস্ত, উনি আরো বেশি রিস্ক নিতে অভ্যস্ত, আমি না। তো সবারই এরকম আছে কিছু জায়গা। আপনার এই জায়গাগুলোকে একটু ইমপ্রুভমেন্ট আনেন, প্রফিট হবে। ম্যাক্সিমাম লোক এখানে স্ট্র্যাটেজিতে প্রফিট করতে পারেন শুধুমাত্র মাইন্ডসেটের কারণে। মানে আপনার এই জেনেও না মানার কারণে ম্যাক্সিমাম লোক লস করেন। বাইনারিতে এটা একেবারে কমন, যে আমি জানি আমার ভুল হচ্ছে, তারপরে আমি ট্রেড করি, ওই জায়গাতে করি। তো বস, যাই হোক, আমি একটু ছোট্ট কথা বলতে চাই। জি জি বলেন ইলিয়াস ভাই, একটু শুট করে বলেন। আর হচ্ছে দেখেন, মার্কেট দেখেন, যদি কোথাও আপনাদের মনে হয় যে এখানে ট্রেড করা যাবে, রিস্ক নেওয়া যাবে, 2-3টা রিজন দিতে পারেন, তাহলে আমি ট্রেড নিব, বলেন। এটাও বলতে পারবেন। হ্যাঁ আচ্ছা, বলেন। বলতে চাচ্ছি যে মানে যারা বাইনারিতে নতুন আসবে, যাদের বেসিক ধারণা আছে, তো অ্যাডভান্স লেভেলে যারা একটু প্রো লেভেলে শিখতে চায় বা তাদের ঘাটতি আছে, তাদের জন্য তো আপনার প্লে লিস্টে অনেকগুলো ক্লাস আছে বা ভাগ ভাগ করাও আছে দেখলাম। তো সে বিষয় থেকে মানে ওখান থেকে কোন ক্লাসগুলো বা কোন দিকে ক্লাসগুলো দেখলে বেশি ভালো হবে, যার যে ঘাটতিটা আছে ওই ঘাটতিটা পূরণ হতে পারে, যার বেসিক ধারণা আছে আর কি ট্রেডিং এর বিষয়ে। আচ্ছা, ট্রেডিং এর বিষয়ে যার বেসিক ধারণা আছে বা স্ট্র্যাটেজিতে যার কোনো সমস্যা নেই, আমি বলবো যে স্ট্র্যাটেজিতে আপনার যদি 60% স্ট্র্যাটেজি আপনার প্রফিটেবল স্ট্র্যাটেজি হয়, আপনি যেগুলো ট্রেড করতেছেন, তাহলে আপনার ফোকাস থাকবে মাইন্ডসেটে। আপনি আপনাকে কন্ট্রোলিং এ যতগুলো আছে, প্রয়োজনে আমার ভিডিও দেখতে হবে এমন না, আপনার জাস্ট দেখতে হবে সাইকোলজিক্যাল বিষয়গুলো। এই এই জায়গাটায় আপনি ইমপ্রুভমেন্ট আনেন, দেখবেন যে আপনার অটোমেটিক আপনার ট্রেডিং রেশিও চেঞ্জ হয়ে গেছে। তা আমার ওই রকম আমি আমি সবগুলোতেই মোটামুটি চেষ্টা করি আমার কাছে এখানে যতটুকু আছে দেওয়ার জন্য। কিন্তু এইভাবে আলাদা করে কোনো প্লে লিস্ট নাই যেখানে আমি বলবো যে এইগুলো দেখেন। কারণ আমি বেসিক থেকে শুরু করি এবং আমি সবগুলো স্ট্র্যাটেজি, আমি যেগুলো ট্রেড করি সবই শেয়ার করার চেষ্টা করি একেবারে ওপেন পাবলিকলি, যাতে করে সবাই এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে পারে। তো আপনি আপনার জন্য হলে হতে হতে পারে যে আপনি যদি মোটামুটি প্রাইজ অ্যাকশনের ট্রেডগুলো বেসিকগুলো করে থাকেন, তাহলে আপনারা বলবো আমি ভলিউমে কোর্সটা কমপ্লিট করেন। কারণ রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে আপনার রিয়েল নলেজ প্রয়োজন। সো রিয়েল নলেজের সাথে প্রাইস অ্যাকশনের সাথে যদি আপনি ভলিউমটা কোন মানে মোটামুটি ভালো একটা ফিল্টারেশন আনতে পারেন, তাহলে আপনার এদিক দিয়ে ভালো আসবে। আর পাশাপাশি ওই যে বললাম মাইন্ডসেট, এই সাইকোলজিক্যাল জায়গাটা আপনাকে আপডেট করতে হবে। লস হইতেছে, কন্ট্রোল করতে পারতেছেন না, এই জায়গাটাই মেইন উইক পয়েন্ট আপনার। এই জায়গাটা ইমপ্রুভমেন্ট আনতে পারলেই আপনার আসলে আপ- আর বেশি কিছু ডিপ শিখতে হবে না।
ও তো ডিপে যাওয়ারই প্রয়োজন নাই, যেখানে খুব ডিপে এমন কিছু যে রকেট সায়েন্স আছে এখানে, রকেট সায়েন্স নাই। সবাই ঘুরে ফিরে ওই একই জিনিসই ইউজ করে। কেউ হচ্ছে প্যাটার্ন ইউজ করতেছে, কেউ প্রাইজ অ্যাকশন ইউজ করতেছে, কেউ প্রাইজ অ্যাকশন ভলিউম ইউজ করতেছে, কেউ আবার এখানে দেখা যাচ্ছে যে এসএমসি, নলেজ 30%, 30%, নলেজ থার্টি 30% সেভেন্টি নলেজ পার্সেন্ট নলেজ, আর বাকিটা হচ্ছে মাইন্ডসেট আর আপনার মানি ম্যানেজমেন্ট। আপনার হচ্ছে মানি ম্যানেজমেন্টটাও এর সাথে খুবই ইম্পর্টেন্ট, তবে মাইন্ডসেটটা বেশি ইম্পর্টেন্ট, কারণ মাইন্ডসেট ঠিক না থাকলে মানি ম্যানেজমেন্ট হয় না, যে যত কথাই বলুন। আজকে আপনার ট্রেড লাইন ফলো করে এবং হচ্ছে প্রাইস অ্যাকশন ফলো করে মানে ট্রেড নিছিলাম। 9টা ট্রেড নিয়েছি, 8টায় প্রফিট হয়েছে। আবার মাঝে মধ্যে সেটা কাজ করে না, তো সেটার জন্য ভলিউমটা অনেক ভালো সাহায্য করে সেই ক্ষেত্রে। করেনি মানে ভলিউমটা যদি ইয়ে করা যায় সেক্ষেত্রে ওই আপনার ল্যাপটপে হ্যাং করে মানে হয়তো এটা থেকে আরেকটাতে যেতে স্লো হয়ে যায়, বা ট্রেড তাহলে নিতে নিতে ইয়া করবেন, ক্যান্ডেল। আপনি ফোন আছে না, আপনার ফোন ইউজ করেন না, ফোনে ভলিউম ওপেন করে সাইডে রেখে দেবেন স্টার্ট। ল্যাপটপে করি বস। আপনি ল্যাপটপে টেট করেন, আপনার ফোন নাই, এমনিতে ফোন ইউজ করেন না আপনি? জি জি জি, ফোন আছে। তো ফোনের ভিতরে ওই ট্রেনিং ভিউতে গিয়ে ওই মার্কেটটা ওপেন করে আপনার ওই স্ট্যান্ডের ভিতরে সাইডে ভলিউমটা রেখে দিলেন। আপনার ওই ওই ইয়াতে দিতে হবে, বিষয়টা এমন না। আপনি এই সাইডে দেখতেছেন, যেমন আমি পার্সোনালি দুইটা হচ্ছে স্ক্রিন ইউজ করি। তো আমার দুইটা, আমার হচ্ছে পিসিতে আমার একটা ল্যাপটপ আছে, আমি ল্যাপটপটা মাঝে মাঝে ইউজ করি, করি না খুব কম। এটা হচ্ছে বাইরে গেলে এটা নিয়ে যাই সাথে করে। কিন্তু এমনিতে যখন ইউজ করি তখন আমার দুইটা মনিটর ইউজ হয়। একটাতে দেখা যাচ্ছে যে আমার কোটেক্স ওপেন থাকলে আরেকটাতে থাকে হচ্ছে ভলিউম। তো সেই ক্ষেত্রে আমি এটা দেখতেছি আর এখানে ট্রেড করতে পারতেছি। ওই রকম আপনি ফোনটাকে ইউজ করতে পারেন আপনার ইয়া হিসেবে, তাতে করে আপনার ল্যাপটপ হ্যাং করা ইয়া থাকলো না। আর পাশাপাশি আচ্ছা, শিখতে হবে, ফোনে শিখে। একটা সমস্যা কি হয়েছে, ফোনে আমি ওই যে কারেন্সিটা চেঞ্জ করে ফেলছি মানে বাংলা টাকা করে ফেলছি। এখন এটা যদি আবার ইউএসডি করি সেক্ষেত্রে কি যদি ডলার ডিপোজিট করি সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে বস? কোনটা, ওই কোটেক্সে? জি জি। কোটেক্সে একটা পার্সেন্টেজ কেটে নেই। আমি তো রিসেন্ট কোনো ডিপোজিট করি নাই মাসুদ ভাই। হচ্ছে আপনি কারেন্সি চেঞ্জ করি নাই আমি জি এর ভাইয়া, থ্রি 24 ঘন্টার পার্সেন্ট ভিতরে যদি দুইবার উইথড্র দেওয়া হয়, যেটা আপডেট, দুইবার আপডেট উইথড্র দিলে হচ্ছে আপনার 3% কাটে কমিশন। আর যদি কারেন্সি চেঞ্জ করে সেক্ষেত্রেও 3% কাটে। হ্যাঁ, 3% এটা আমি জানি, আমি এটাই বললাম যে দেখা যাচ্ছে যে না, আপনি উইথড্রোর ক্ষেত্রে হচ্ছে এটা মানে একদম আপডেট নিউজ যে উইথড্রোর ক্ষেত্রেও কাটে কমিশন। দিনে দুইবারে, মানে দুইবার দিলে হ্যাঁ, 24 ঘন্টার ভিতর দুইবার উইথড্রো দিলে তখন 3% কাটে। আহ, আরেকটা ছোট্ট প্রশ্ন, এখন কি বিডিটি করা ভালো নাকি ইউএসডি করে রাখাটাই বেটার হবে? এখন আপনার এটা অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে। আপনি কত ডলার ট্রেড করতেছেন, আপনি কিভাবে চাচ্ছেন যে আপনার কতর এটা ভিতরে কত আপনার অ্যামাউন্ট, সুখের প্রশান্তি যদি বাংলা টাকা দেখেন অনেক হিউজ টাকা মনে হবে, তখন আপনার এটা মানে একটা সাইকোলজি, মানে গুড সাইড কাজ করবে এখানে। দেখা যাচ্ছে আমার এখানে 52,000 ডলার। এখন আমি যদি এটা, বাংলা টাকা এরকম কেউ করে মানে আপনাদের তো অনেকজন পরিচিত আছে বা বসে তো অনেক স্টুডেন্ট আছে, বসে এই বিষয়ে জানে ভালো। এখন আমি পার্সোনালি করি না, এখন আপনারা যে কজন অ্যাক্টিভ আছেন এর ভিতরে কেউ করেন কি না? দেখা যাচ্ছে যে 100 টাকা এবং 100, হয়তো বা বিডিটির ক্ষেত্রে আপনি 100 টাকায় রেট করতেছেন, যেটা $1 রেট 30 করতে টাকা পারেন। তফাৎ কি ভাই, 30 টাকা অল্প তফাৎ। অল্প কিছু পার্থক্য থাকে, কিন্তু দেখার খালি চোখে দেখাটাই আর কি, এক আর কি। কারণ হচ্ছে আপনি $1 ট্রেড করলে দেখা যাচ্ছে যে 120-25 টাকা দেয় $1 যায়, সেখানে আপনি 100 টাকায় ট্রেড করতেছেন, ওই যে 20-25 টাকা কম লাগতেছে এই আর কি, আর কিছু না। এমন না যে আপনি 1 টাকা আর $1 ট্রেড করতে পারতেছেন, এমন কিন্তু না, আপনি ওই ঘুরে ফিরে বকুল ভাই, ওই যে বাংলা টাকাতে আপনার উইথড্রো দিলে ওদিকে আবার ওদিকেও কমিশন কাটে, অফিসের বাইন্যান্সে কমিশন ট্রান্সফার কাটে, হলে বাইন্যান্সে তখন ঢুকতে, ওদিকে কমিশন হ্যাঁ, কাটে। বাইন্যান্সে ঢোকার সময় হ্যাঁ, কমিশন কেটে ঢোকে। এটা আমি জানি। বাইন্যান্স থেকে কি ডিপোজিট করা যায় বাংলা টাকা? আপনি বিডিটি আপনার বাইন্যান্সে ইয়াতে থাকলে ওই যে ঢোকার সময় যেভাবে ঢুকবে, আপনার ওই যে বের হওয়ার সময়, হ্যাঁ করা যায়, সমস্যা নেই। আপনার যদি থাকে, না করা মনে হয় যায় না, আপনার ওটা কনভার্ট হয়ে আসবে, টাকা ওখান থেকে কনভার্ট হয়ে চলে আসবে। কনভার্ট হয়ে আছে, জি জি। ওই যে স্ক্যানিং আছে ওইটা বাইন্যান্সে ইউএসডি হয়ে এটা আবার বিডিটি হয়ে ওই ঢুকবে। কনভার্টের চার্জ কাটে, কনভার্টের চার্জ কাটে।